প্রথমে আসি ভেক্টর, একক ভেক্টর আসলে কি? ভেক্টর রাশি, স্কেলার রাশি কিন্তু তোমরা পড়ছো আগে, ওইটা নিয়ে আসলে তেমন কোনো চিন্তা ভাবনা করবে। মূল চিন্তা ভাবনার জায়গাটা হচ্ছে ভেক্টরের পরবর্তী যে অঞ্চলগুলি আছে সেগুলি, এক কথা না। প্রথমে আসি একক ভেক্টর আসলে কি? একক ভেক্টরে অনেকে ঝামেলা করছে এবং মূল জিনিসটা বোঝে না। একক ভেক্টরটা হলো যে যদি কোনো একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করি তাহলেই একক ভেক্টর পাওয়া যায়। এটা হচ্ছে একক ভেক্টর নির্ণয় করার পদ্ধতি বা নিয়ম। এখন তোমাকে প্রশ্নগুলি এভাবেও বলতে পারে যে কোনো একটা ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো, অথবা কোনো একটি ভেক্টরের লম্ব একক ভেক্টর নির্ণয় করো। সেটা আমরা অঙ্ক করার সময় দেখি যে কীভাবে লম্ব একক ভেক্টর নির্ণয় করা যায়, কীভাবে সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করা যায়। এখন তোমাকে যদি বলে যে একক ভেক্টর কাকে বলে, যে ভেক্টরের মান এক একক তাকে বলা হয় একক ভেক্টর। এটা খেয়াল রাখো সবসময়, যদি কোনো ভেক্টরের মান এক একক হয় তাহলে তাকে বলা হয় একক ভেক্টর। এবং একক ভেক্টরকে প্রকাশ করার জন্য এরকম হ্যাট বা টুকি চিহ্ন ব্যবহার করা হয়, যেমন এ হ্যাট, আই হ্যাট, জে হ্যাট, এরকম হ্যাট চিহ্ন ব্যবহার করো। এখন মনে করো যে তোমার এরকম একটা ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টরের একক ভেক্টর নির্ণয় করতে বললো। একক ভেক্টর এখন আমরা কিভাবে নির্ণয় করতে পারি? এ ভেক্টরের একক ভেক্টর নির্ণয় করার জন্য স্মল এ তার উপরে একটা হ্যাট চিহ্ন দাও ইকুয়াল টু ভেক্টর, আর নিচে হলো তার মান। এবং এই যে দেখলাম অ্যাবসলিউট ভ্যালু অফ এ ভেক্টর, এই অ্যাবসলিউট ভ্যালু মানে হচ্ছে তার মান। এটাকে আমি এভাবেও লিখতে পারি, এ ভেক্টর ডিভাইডেড বাই এ। এটা যেমন মান নির্দেশ করে, এটাও একইভাবে মান নির্দেশ করে। এখন কথা হলো যে এগুলি আমরা বিভিন্নভাবে লিখতে পারি, এভাবেও লিখতে পারি, এভাবেও লিখতে পারি। এখন প্রশ্ন আসতে পারে একটা ভেক্টরের মান আমরা কিভাবে নির্ণয় করতে পারি? অঙ্ক করার সময় জিনিসগুলি ধাপে ধাপে আসবে কিভাবে আসলে নির্ণয় করতে পারি। এখন একটা ভেক্টরকে যদি আমি প্রকাশ করতে চাই, এটাকে একক ভেক্টর নির্ণয়ের সূত্র। হ্যাঁ, এটাই সূত্র একক ভেক্টর নির্ণয়। তোমাকে যদি সূত্র বলে তাহলে এটাই দিচ্ছে একক ভেক্টর নির্ণয়ের সূত্র। এখন এখানে সবথেকে বড় প্রশ্ন যেটা আছে যে একটা ভেক্টরের মান আমরা আসলে কিভাবে নির্ণয় করতে পারি। যেহেতু তোমরা ভেক্টর কিছু দেখছো, যারা ছিল যাই হোক কিছু তো দেখছো, সুতরাং আমরা একটা ভেক্টরকে কিভাবে প্রকাশ করতে পারি দেখো। মনে করো যে এ ভেক্টর আছে, তাহলে এ এক্স আই হ্যাভ ওয়াই ওয়াই জে হ্যাভ এ জে কে হ্যাভ। এখানে যে এ এক্স এ ওয়াই এ জেড আছে এগুলি সবই হলো তোমার আই হ্যাভ জে হ্যাভ কে হ্যাভ এর ধ্রুবক, ধ্রুবক না সহগ। এখন এগুলির মান বিভিন্ন থাকতে পারে, মাইনাস থ্রিও থাকতে পারে, প্লাস থ্রিও থাকতে পারে, সেই অনুযায়ী তখন আমরা কাজ করি। এখন যদি তোমাকে বলে যে শুধু এ ভেক্টরের মান কত অথবা অ্যাবসলিউট ভ্যালু অফ এ ভেক্টর, তখন আমরা বলতে পারি √a x স্কয়ার a y স্কয়ার a x z স্কয়ার। বুঝা গেছে? এখন এটা কিভাবে আসছে প্রশ্ন আসছে, এটা স্কেলার গুণন যখন করানো তখন দেখা যাবে যে কিভাবে এই জিনিসগুলি আসে একটার পর একটা। আরেকটা যেটা হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। আমি মনে করছিলাম যে এটা হয়তো তোমরা জানো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে এটা বুঝতে পারতেছ না। বুঝা গেছে? আমি আসলে অনেক প্রত্যাশা নিয়ে আসছিলাম যে আমার কথা বুঝতে পারবো, কিন্তু দেখেছি প্রত্যাশা কোনটাই মিটে না। বুঝা গেছে? এই কারণে আমি একদম ছোট থেকে শুরু করছি, বেসিক থেকে, যেখানে কোনো কিছু যেন বাদ না থাকে। মনে করি এটা আমার একটা রাশি, ভেক্টর রাশি, যার আদি বিন্দু হলো ও আর শেষ বিন্দু হলো এ। এটাকে এখন আমি বলতে পারি পি ভেক্টর। এবং এটাকে এভাবেও লেখা যায়, যেমন ও এ ভেক্টর হিসেবেও যেমন লেখা যায়, পি ভেক্টর হিসেবেও লেখা যায়। এখন প্রথম ভেক্টরটা যে বিন্দুতে শেষ হয় সেখানে মনে করি যে আরেকটা ভেক্টর শুরু হয়। আচ্ছা, এখানে একটা টিক চিহ্ন দিয়েই দেখতে সুবিধা হয়। এটাকে দিলাম আমি কত, পি ভেক্টর।
অর্থাৎ বি ভেক্টরের শেষ আদি বিন্দু কোথায়? এ এ তে। শেষ বিন্দু বি এখন যদি ও আর বি যোগ করি এটা কি তাহলে ভেক্টর? আসতেছে। আচ্ছা এটাকে কিউ ভেক্টর দিয়ে দিলাম, তাহলে এ বি ভেক্টর ইকুয়াল টু কিউ ভেক্টর। এখন এই যে ও এবং বি একটা সরলরেখা বা ভেক্টর পাওয়া গেছে, এটাকে বলা হয় তাদের দুইটা ভেক্টরের লব্ধি ভেক্টর। এখন তোমাদের কাছে মনে হতে পারে যে তাহলে এটা যদি 2 হয়, এটা যদি 2 হয়, তো 2 যোগ 2 ইকুয়াল টু তো 4 হয় না। ভেক্টরের যোগটা তুমি বীজগণিতের নিয়মে করতে পারবে না, বিয়োগটাও বীজগণিতের নিয়মে করতে পারবে না, যোগ বিয়োগ ওইটাও আলাদা। ভেক্টরের ক্ষেত্রে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলি আলাদা ভেক্টরের নিয়মই হয়, সাধারণ বীজগণিতের নিয়মে তুমি এই কাজগুলি করতে পারবে না। এখন এটা বোঝানোর আসলে বলার উদ্দেশ্যটা কি? সেটা হলো যে প্রথম ভেক্টরের আদি বিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু আমি যদি একটা সরলরেখা দ্বারা যুক্ত করি, তাহলে সেই সরলরেখাটাই নির্দেশ করে লব্ধি ভেক্টর। এই দুইটা ভেক্টরের লব্ধি ভেক্টর এবং দিকটা কোন দিকে? প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে এবং দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু পরিবর্তন। এটাই হলো আমার লব্ধি ভেক্টরের দিক। তাহলে এখন লব্ধি ভেক্টরকে আমি যদি বলি ও বি, এটাকে যদি বলি কত আর, তাহলে বলতে পারি পি প্লাস কিউ ইকুয়াল টু আর, অথবা এভাবে বলতে পারি ভেক্টর এবি ভেক্টর ইকুয়াল টু ওবি ভেক্টর। বুঝা গেছে? এই গেল ত্রিভুজ সূত্র। এটা কেন বললাম? কারণ আজকে বি সেকশনে এমসিকিউ করাইছি, ওইখানে এই ধরনের একটা এমসিকিউ ছিল, তো পারে না, এই কারণে এটা দেখো। তারপরে আসে সব থেকে গুরুত্বপূর্ণ যে সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্র যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। সামান্তরিক সূত্রটা কি? এরকম মনে করি দুইটা ভেক্টর আছে, একটা পি ভেক্টর আর একটা কিউ ভেক্টর, এবং তারা পরস্পরের সাথে আলফা কোণে ক্রিয়াশীল। এখন যদি তোমাকে বলে তার লব্ধি ভেক্টরটা কত, তো লব্ধি ভেক্টর নির্ণয় করার জন্য আমরা কি করি? এরকম একটা সামান্তরিক অঙ্কন করি, তারপরে করি কি সামান্তরিকের একটা কর্ণ অঙ্কন করি। এই কর্ণটাই মূলত আসলে নির্দেশ করে আমার লব্ধি ভেক্টরের মান এবং দিক দুইটাই। তোমরা সবাই তো মোটামুটি কিছু তো ধারণা আছে, হ্যাঁ, এফ সেকশনে হোক বা ই সেকশনে হোক, ই এবং এফ সেকশনে সব থেকে বেশি, সব থেকে কম ক্লাস পাচ্ছি, আর সি আর বিতে আমার ক্লাস সব থেকে বেশি। এখন এখানে যেটা আছে লব্ধি ভেক্টর এবং ই ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ থিটা। এখন এই থিটাটা এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, বুঝা গেছে? তো যেহেতু বইগুলিতে তারা থিটাটা এখানে বলে, এই কারণে আমিও এখানে থিটাটা দিলাম। তাহলে এখন তোমাকে যদি বলে যে দুইটা ভেক্টর পরস্পরের সাথে আলফা কোণে ক্রিয়াশীল, তাহলে তাদের লব্ধির মান কত আমরা কিভাবে নির্ণয় করতে পারি? সূত্রের প্রতিপাদন দেখানো হয়েছে, এবং ওইটা যেহেতু পরীক্ষায় আসে না, এই কারণে আমিও আর ওইটা সময় নষ্ট করতেছি না, শুধুমাত্র সমীকরণ বা সূত্র যেটা সেটা দেখে। তাহলে আর ইকুয়াল টু কত বলতে পারি? রুটওভার বি স্কয়ার প্লাস এ হইছে হ্যাঁ লব্ধির মান। এরপরে যেটা আসে সেটা হলো দিক। তো দিক বলতে প্রথমেই আমাদের একটা ধারণা আসে যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। কিন্তু এখানে আসলে ভেক্টরের বা লব্ধি ভেক্টরের দিক বলতে আমরা ওই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে হিসাব করলে হয় না। আমাদেরকে যেটা করা লাগে সেটা হলো পি অথবা কিউ, এই দুইটা কিন্তু আমার স্ট্যান্ডার্ড আদর্শ, এই দুইটা কিন্তু আদি থেকেই আছে, এদের পরিবর্তন হয়। তো এই যে লব্ধি ভেক্টরটা আছে, সেই লব্ধি ভেক্টরটা পি এর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে অথবা কিউ এর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটাই মূলত আসলে নির্দেশ করে আমার দিক। দিক বুঝা গেছে? এখন তুমি যদি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম করো তাহলে কিন্তু কাজ হচ্ছে না, তোমাকে খেয়াল রাখতে হবে হয় পি ভেক্টরের সাথে অথবা কিউ ভেক্টরের সাথে। এখন পি আর কিউ এর জায়গায় এ বি সি ডিও থাকতে পারে, তো তুমি যে কোনো একটা ভেক্টরকে নির্দিষ্ট করে নিবে, হয় পি ভেক্টর না হলে কিউ ভেক্টর। আমরা ধরছি কি যে পি ভেক্টরের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে দিক আমরা বলতে পারি কত?
এবং এখানেও কিন্তু কিছু শর্ত আছে, সেই শর্তটা খেয়াল করো। তার সাথে কোন উৎপন্ন করছে পি এর সাথে, তাহলে উপরে আসবো কিউ, অর্থাৎ যে ভেক্টরের সাথে থিটা কোণ উৎপন্ন করব তার অল্টারনেটিভ যে ভেক্টরটা থাকে সেটা তুমি উপরে ব্যবহার করবে, আর বাকি তো বুঝেই গেছে যে এটা ধরতে পারলে এই জিনিসটা চলে আসবে। বুঝতে পারছো? এই বিষয়গুলো আসলে সামনে থিটা। এখন তুমি থিটার মান মনে করে যে আসছে 13.6 ডিগ্রি, তার মানে কি? তার মানে লব্ধি ভেক্টরটা পি ভেক্টরের সাথে 13.6 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। এটাই দিক, বেশি কিছু চিন্তা করার কোনো দরকার নেই। এইভাবে লিখতে পারলেই যথেষ্ট, তোমার ফুল নাম্বার দিয়ে দেবো। এবং এটার প্রয়োগ স্থির তড়িতে খুব ভালো মতো আছে। বুঝতে পারছো? এই এখন আরেকটা জিনিস আসতে পারে যে লব্ধির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান, এবং এটা অনুধাবন হিসেবেও দেয় যে একটা ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান কিভাবে আমরা নির্ণয় করতে পারি অথবা সর্বনিম্ন মান কিভাবে নির্ণয় করতে পারি। তো স্বাভাবিকভাবে তুমি চিন্তা করো যে একটা খুঁটিতে রশি বাঁধা আছে দুইটা, তোমরা দুজন বন্ধু রশিটা একই দিকে টান দিতেছো, তাহলে খুঁটির উপর যে বল সেই বলটা কি পাওয়া যাবে? সর্বোচ্চ পাওয়া যাবে, যেটা আমরা সচরাচর দেখে অভ্যস্ত। এই সময়টা বলি তোমাদের হিন্দি আছে না? আজকে নাই দিয়ে ভুলই একটা মান দিতে খাই না খাই এই যে এটার অবস্থা খারাপ। হ্যাঁ নামিও খাইছি না, আমি বাসায় যাই কখন যাবো 4:30-5টার সময়। স্যার আপনি তো সকালে খাইয়েছেন, আমি তো সকালেও খাইছি। আচ্ছা তো যাও। লব্ধির সর্বোচ্চ মান, লব্ধির সর্বোচ্চ মানের ক্ষেত্রে আমরা বললাম কি এখানে মনে করি একটা বিন্দু আছে এবং দুইজন একই দিকে টান দিচ্ছে, একই দিকে বল প্রয়োগ করছে, অর্থাৎ আমার যে ভেক্টর ছিল পি এবং কিউ দুইটাই একই দিকে কাজ করে। তো দুইটাই যদি একই দিকে কাজ করে তাহলে লব্ধির মান লব্ধি বলছে তাদের মধ্যবর্তী কোণ কত আসতে পারে? পি এবং কিউ না 0 ডিগ্রি। 0 ডিগ্রি কেন 0 ডিগ্রি? কারণ দিক একই। দিক যদি বিপরীত হয় তখন 180 ডিগ্রি, আর দিক যদি একই হয় তাহলে 0 ডিগ্রি। এখন আমরা বলতে পারি কত এখানে লব্ধি r = √r e স্কয়ার প্লাস e স্কয়ার প্লাস 2pq cos আলফার জায়গায় আসবে কত? এটা 0, তাহলে √r e স্কয়ার প্লাস e স্কয়ার প্লাস 2pq, কারণ cos 0 ডিগ্রি কিন্তু কত? 1, তাহলে √r p প্লাস q হোল স্কয়ার ইকুয়াল টু p প্লাস q। এটাকে আমি বলতে পারি আর ম্যাক্সিমাম। প্রশ্নটা এভাবে আসতে পারে যে দেখাও যে বা প্রমাণ করো যে দুটি ভেক্টরের বা লব্ধির সর্বোচ্চ মান ভেক্টর দুটির যোগফলের সমান, এভাবে দিতে পারে যে দেখাও যে লব্ধির সর্বোচ্চ মান ভেক্টর দুটির যোগফলের সমান। বুঝে গেছে? আচ্ছা, আরেকটা কথা হলো তাড়াহুড়ো করে লেখার কোনো দরকার নাই, আমি পিডিএফ দিয়ে দিছি না, খুব সুন্দরভাবে দেওয়া আছে। পিডিএফটা লিখে রাখবা আর বোর্ডে লেখা দরকার নেই, বোর্ডে যা লিখছি এগুলি খালি বুঝবা, আর পিডিএফ দেওয়া হয়েছে কারণ লিখে দিতে। এখন আসি লব্ধির সর্বনিম্ন মান। তো লব্ধির সর্বনিম্ন মান এখন আমরা কিভাবে নির্ণয় করতে পারি? সর্বনিম্ন মানের ক্ষেত্রে হয় কি আগে যেরকম একই দিকে ক্রিয়াশীল ছিল এখন আর একই দিকে ক্রিয়াশীল না, এখন একজন টান দিচ্ছে এইদিকে আরেকজন টান দিল ওই দিকে এইদিকে, তাহলে মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। 180 ডিগ্রি, এই তখন আমরা 180 ডিগ্রিটা নিয়ে আসতে পারি। অর্থাৎ বিপরীত দিকে যদি কাজ করে, বুঝা গেছে? বিপরীত দিকে যদি কাজ করে তাহলে 180 ডিগ্রি, আর একই দিকে কাজ করলে হ্যাঁ 0 ডিগ্রি। তাহলে এখানে আমরা এখন কত করতে পারি? দুইটাই দিই।
r ইকুয়াল টু p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2 p কিউব cos 180 ডিগ্রি মানে p স্কয়ার প্লাস p স্কয়ার প্লাস 2p কিউব cos 180 ডিগ্রি মাইনাস 1 p স্কয়ার প্লাস p স্কয়ার মাইনাস 2 p কিউব এখানে একটু ঝামেলা আছে এটা কেন এখন আমাকে তো বলে নাই যে p ভেক্টরের মান বড় না q ভেক্টরের মান বড় বলছে বলে নাই এই কারণে আমি বলতে পারি কি যে কি ডিফারেন্স দিস ইজ সলিড লাইক সলিড না না এটা রেকর্ডিং করে পরে ইউটিউবে দেওয়া হবে স্যার লাগবে না আপনার আসলে লিয়াকত স্যারের ব্যবস্থা করে দিয়েছে উনি না হলে যে প্রাইভেট পাওয়া সেকেন্ড ইয়ারে উনি ব্যবস্থা করে দিয়েছে তোমাদেরও বেশিরভাগ ব্যবস্থা করে দিয়েছে উনি মেয়েদেরও কয়েকজন ব্যবস্থা করে দিয়েছে আপনি মেয়েদেরকে পড়ান আমি শুরু করি নাই করেন করুন সমস্যা নেই তাহলে আর ইকুয়াল টু রুট ওভার p ডিফারেন্স q তার উপরে কত স্কয়ার আচ্ছা এখন এটা আপনাদের কিভাবে আসবে তোমাকে তো বলে নাই যে p ভেক্টরের মান বেশি না q ভেক্টরের মান বেশি আমার p টাও বড় হতে পারে q টাও বড় হতে পারে তো সেই কারণে আমি করলাম কি যে p ডিফারেন্স q অর্থাৎ যেটা বড় হয় বড়টা থেকে ছোটটা বিয়োগ দিয়ে দিলাম বুঝে গেছে বড়টা থেকে ছোটটা বিয়োগ দিলেই মোটামুটি কাজ হয়ে গেছে এখন স্যার q এর মান বড় হইলে q মাইনাস p হ্যাঁ যদি q এর মান বড় হয় তাহলে q মাইনাস p লিখব আর p এর মান বড় হলে p মাইনাস p তাহলে অতএব আর মিনিমাম ইকুয়াল টু p মাইনাস q অথবা p মাইনাস q না p ডিফারেন্স q আর যখন বক্স পেরে দেব তখন বুঝবা যে এটা হচ্ছে সূত্র বক্সগুলি সবই হচ্ছে সূত্র ঠিক আছে এই গেল দুইটা জিনিস আরেকটা জিনিস আছে সেটা হলো যে ভেক্টরের বিভাজন তিনটা মূলত আসলে একই জিনিস যেমন একক ভেক্টর বললাম তারপরে সামান্তরিক সূত্র ত্রিভুজ সূত্র তারপরে ভেক্টরের বিভাজন এগুলি মূলত আসলে একই সাথে সম্পর্ক এখন ভেক্টরের বিভাজনটা আমি যদি বিবেচনা করি তাহলে অনেক ক্ষেত্রে বলা যায় যে সামান্তরিক সূত্রের একটা বিপরীত রূপ যেমন সামান্তরিক সূত্রতে হয় কি দুইটা ভেক্টর ছিল সেখান থেকে আমরা একটা ভেক্টর নিয়ে আসছি আর বিভাজনে হয় কি একটা ভেক্টর থাকে সেটাকে আমি দুটো অংশে বিভাজিত করি এখন এখানেও ভাবলা আছে ভাবলা বলতে কি আমি অরিজিনাল যে সূত্র সেই সূত্রটা তোমাদেরকে বলবো তার কারণ হলো তোমরা এখনো ত্রিকোণমিতি করো না বুঝে গেছে মানে ত্রিকোণমিতির একদম শেষে যাও তো ত্রিকোণমিতির একদম শেষ কোথায় গেলে যে মূল সূত্রটা আছে সেটা তোমরা প্রয়োগ করতে পারো যেহেতু ওই সূত্রটা নাই এই কারণে আমি সহজভাবে অন্য একটা সূত্র প্রয়োগ করে যেটা সাধারণত ইসাকের বই আছে সাধারণ রকমের বই আসছে ওইভাবে আমি দেখাই বুঝে গেছে শর্টকাটে তাহলে ভেক্টরের বিভাজন বলতে মনে করি যে এরকম একটা ভেক্টর দেওয়া আছে আর ভেক্টর সেটাকে এখন আমি দুটো উপাংশে ভাগ করব p এবং q এটাকে rx দিলাম এটাকে ry দিলাম উপাংশ পুরুষ আচ্ছা উপাংশ মানে অংশ অংশে ভাগ করা এটাকে বলা হয় উপাংশ যেমন r কে আমি দুটো অংশে ভাগ করলাম না এটাই উপাংশ একটু ভালো বাংলা বলছি এটাই আর কিছু দুটো অংশে ভাগ করে দিলাম এখন এই rx এবং ry এই মানগুলি কিভাবে আসছে একটু দেখে দিই এখন এটাকে যদি আমি একটা বর্গ বিবেচনা করি যদিও আমার এটা পুরোপুরি বর্গ হয় না তারপর যদি বর্গ বিবেচনা করি এটার দিক কিন্তু উপরের দিকে না তাহলে এটা কিন্তু উপরের দিকে তার নাম্বারিং দিই ও এ সি বি ইচ্ছা মতো দিলাম তোমরা ইচ্ছা মতো দিতে পারো নট এবং মনে করি আমার যে আর ভেক্টরটা আছে সেটা এক্স অক্ষের সাথে থিটা কোণ খেয়াল রাখবা এই থিটা কোণটা খুব গুরুত্বপূর্ণ পরে আমি ব্যাখ্যা করব বুঝতে হবে আচ্ছা এখন তাহলে এই ত্রিভুজ যদি আমি বিবেচনা করি আমার ও থেকে এই পর্যন্ত আমি বলতে পারি সেটা rx এর মান খেয়াল করছো ও থেকে ডি পর্যন্ত এটা হচ্ছে r এর মান তাহলে ভূমি এবং অতিভুজ
দুইটা আছে না দুইটা আছে। ভূমি এবং অতিভুজের সম্পর্ক কি cos তাহলে cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ মানে rx ইকুয়াল টু r cos থিটা অনেক সময় তোমাদের বইগুলিতে দেখবা যে এটাকে লেখা আছে x ইকুয়াল টু r cos থিটা দুইটা আসলে একই জিনিস তবে অঙ্ক করার ক্ষেত্রে আমরা এই জিনিসটা বেশি ব্যবহার করি না r এর জায়গায় যদি আমার এখানে ভেক্টর v থাকতো তাহলে vx vy বলতাম যদি u থাকতো তাহলে ux uy a থাকলে ax ay এইভাবে কিন্তু জিনিসগুলি একটার পর একটা আসতো বুঝতে পারছো লেখা হয়েছে না লেখা অসুবিধা নাই পিডিএফ পিডিএফ এ দিয়ে দিই তোমরা খালি মূল থিওরিটা ধরার চেষ্টা করো মনোযোগ সহকারে শোনো তাহলে বুঝবে। এখন আবার যদি ওই একই ত্রিভুজে আমি যাই তাহলে এটা আমার নির্দেশ করতেছে আর ওয়াই ভেক্টরের মান এটা তো আগেই বলছে আর ভেক্টরের মান তাহলে একটা লম্ব একটা অতিভুজ লম্ব এবং অতিভুজের মধ্যে সম্পর্ক টেন সাইন হ্যাঁ তাহলে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই আর ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা এটাকে আমরা এইভাবে বলতে পারি অথবা তোমাদের বইগুলিতে দেখবা এইভাবেও দেওয়া আছে বুঝতে পারছো এই হলো দুইটা একটা ভেক্টরকে দুটো উপাংশে বিভাজন করে এখন কথা হলো যে প্রথমে যেটা বলছিলাম যে থিটাটা খুব গুরুত্বপূর্ণ একটা এই কারণে গুরুত্বপূর্ণ কারণ থিটাটা যে ভেক্টরের সাথে বা যার সাথে সরি লব্ধিটা যার সাথে থিটা কোণ উৎপন্ন করে সেটাই হচ্ছে আমার অনুভূমিক রূপাংশ বা r সাফিক্স x x অক্ষ বরাবর রূপাংশ এখন থিটা যদি আমি এখানে অঙ্কন করতাম তাহলে এই উপাংশটা হয়ে যেত আমার অনুভূমিক রূপাংশ বুঝা গেছে খেয়াল রাখবা যে লব্ধি ভেক্টর যেটা আছে বা যে ভেক্টরটাকে আমি বিভাজন করতে চাই সেই ভেক্টরটা কার সাথে থিটা কোণ উৎপন্ন করে অনুভূমিকের সাথে উৎপন্ন করে না উলম্বের সাথে যার সাথে উৎপন্ন করব সেটাই অনুভূমিক উপাংশ বুঝা গেছে এটা x অক্ষ হতে পারে y অক্ষ হতে পারে ফিক্স না যে x অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করা হবে দৃষ্টিভূত অঙ্কের ক্ষেত্রে এই থিটা কোণটা দেখো যে উলম্বের সাথে হয় অর্থাৎ y অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে আবার ব্যাংকিং কোণের কিছু অঙ্ক আছে সেখানেও দেখবা যে থিটাটা আসলে উলম্বের সাথে উৎপন্ন করে বুঝতে পারছো এই কারণে থিটাটা সমান মানে গুরুত্বপূর্ণ যে কার সাথে থিটা উৎপন্ন করে যার সাথে উৎপন্ন করে সেটাই আমার অনুভূমিক উপাংশ এখন সেটা এইদিকে থাকুক অথবা এইদিকে থাকুক বুঝা গেছে এখন সামান্তরিক সূত্রের প্রয়োগ যদি আলোচনা করি তাহলে নৌকা এবং নদীর ক্ষেত্রে সেটা আলোচনা করতে হয় কিন্তু এখানে আবার কিছু ঝামেলা হয় তো সামান্তরিক সূত্রটা আমার কেমন ছিল এটা ছিল পি ভেক্টর কিউ ভেক্টর এবং মধ্যবর্তী কোণ ছিল কত আলফা এবং এই ক্ষেত্রে আলফাটা কিন্তু সূক্ষ্ম কোণ কিন্তু নৌকা এবং নদীর ক্ষেত্রে হয় কি ছোট কোণ এরকম থাকে এটা পি ভেক্টর এটা কিউ ভেক্টর এবং এটা দেখে অনেকে ঘাবড়ে যায় যে এটাকে এখন আমরা কিভাবে বিশ্লেষণ করব ঠিক আছে তোমার তো জরুরি না যে সব সময় তোমার সূক্ষ্ম কোণ থাকবে স্থূল কোণ থাকতে পারে স্থূল কোণ থাকলেও তার দিকটা আমরা বা লব্ধি যাই বলি না কেন সেটা নির্ণয় করা যায় বুঝা গেছে ওইটা নিয়ে মাথা খারাপ করা দরকার যেভাবে থাকুক না কেন আমি সামান্তরিক সূত্র প্রয়োগ করতে থাকি বুঝা গেছে দুইটা বিষয় এখন পি কিউ না দেখে যদি ইউ ভি দেয় তো তোমাকে সেইভাবেই লেখা এবি দিলে এবি দিয়েই কাজ করবে বুঝা গেছে ব্যাপারটা এখন আসি ভেক্টরের বিভাজন নৌকা এবং নদীর ক্ষেত্রে বিভাজন করার ক্ষেত্রে আমরা যেটা করছিলাম এরকম একটা ভেক্টর ছিল নাকি সেটাকে আমরা দুইটা ভেক্টর এখন নৌকা এবং নদীর ক্ষেত্রে হয় কি ভেক্টরটা এইভাবে ক্রিয়াশীল থাকে এইভাবে যদি ক্রিয়াশীল থাকে তাহলেও আমি দুই উপাংশে ভাগ করতে পারি একটা হচ্ছে এই দিক বরাবর আর একটা হচ্ছে এই দিক এখন এই যে আমার ভেক্টরটা আছে এটা বললাম কিউ ভেক্টর আচ্ছা আমরা তো 8 দিয়ে অভ্যস্ত নাকি তাহলে দিলাম এটা কত 8
আর ভেক্টরটা মনে করি এই যে আমার অনুভূমিক বরাবর যে অংশটা আছে বা যে রাশি বা যে ভেক্টরটা আছে তার সাথে আলফা কোণ উৎপন্ন করে, ঠিক আছে? তাহলে এই বরাবর যে উপাংশটা পাওয়া যেত এটাকে আমি বলতে পারি কত আর এক্স ইকুয়াল টু আর cos θ। আর উপরের দিকে যেটা পাওয়া যেত সেটা আগের মতো তো বর্গ হয় নাই, এখন কিন্তু সামান্তরিকের মতন আছে বা একটু স্থূলকোণ হিসেবে আছে। তখন দেখে অনেকের মাথা খারাপ হয়ে যায় যে এটা কি হবে। একটা ভেক্টর যদি লম্ব বরাবর কাজ না করে, লম্ব বরাবর মানে হলো কি যদি এইভাবে কাজ করে, হ্যাঁ এইভাবে যদি কাজ না করে তীব্রভাবে কাজ করে, অর্থাৎ এইভাবে কাজ করতে পারে এইভাবেও কাজ করতে পারে, তখন আমরা কিভাবে তখন শুধুমাত্র আমরা ভেক্টরটাকে দুইটা উপাংশে বিভাজন করতে পারি। কিন্তু যদি এইভাবে কাজ করে সোজা, তখন আমরা তাকে বিভাজন করতে পারি না। এখন সেটা এদিকেও কাজ হতে পারে অথবা এদিকেও কাজ হতে পারে, যেদিকেই কাজ হোক আমার পক্ষে কি বলে বিভাজন করা সম্ভব। বুঝতে পারছো? এইগুলি যেন আর পরবর্তীতে ঝামেলা না হয়, যেভাবে থাকুক ওইদিকে থাকুক অথবা এই পাশে থাকুক, সূক্ষ্মকোণ হোক অথবা স্থূলকোণ হোক, দেখা মাথা খারাপ করার দরকার নাই। তুমি আগে দেখবা যে আলফাটা কোন দিকে আছে বা থিটাটা কোন দিকে আছে, কার সাথে কোণ উৎপন্ন করছে, যার সাথে কোণ উৎপন্ন করছে সেটাই আমার অনুভূমিক উপাংশ, আর অপোজিটটা হয়ে যাব উলম্ব উপাংশ। মনে থাকবে তো? স্যার তাহলে কি এখানে আর ওয়াই এর সাথে থিটা কোণ উৎপন্ন করে? আর ওয়াই এর সাথে কোন যে কোণ উৎপন্ন করে ওইটাকে আমরা দেই নাই, এটা নামকরণেরও দরকার হয় না কোনোভাবে, বুঝা গেছে? ওইটা কোনো সময় দরকার হয় না, বুঝা গেছে? যেটা এটা দরকার হতে পারে যে আর ওয়াই এবং আর এক্স তাদের মধ্যবর্তী কোণ কত, তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এটা সবসময় তুমি দেখো। আমরা যখন এখানে কাজ করছিলাম তখন এখানে ছিল কত আর এক্স আর ওয়াই এবং তাদের মধ্যবর্তী কোণও কিন্তু 90 ডিগ্রি, এখনো কিন্তু 90 ডিগ্রি আছে। এটাই খেলা, বুঝতে পারছো? কয়টা বাজে দেখো? স্যার কয়টা দিছ? ছোটখাটো দুই একটা জিনিস দেখেন। একটা ভেক্টরকে আমরা আসলে যে প্রকাশ করি ax i hat ay j hat az k hat, এগুলি কিভাবে আসে এটা কিন্তু দেখানো হয় না, আমি সুযোগ পাই নাই। তারও আগে আসে যে x y z অক্ষ বরাবর যে একক ভেক্টরগুলি আছে, x y z অক্ষ বরাবর যে একক ভেক্টরগুলি বিবেচনা করা হয় সেই ভেক্টরগুলিকে মূলত বলা হয় আয়ত একক ভেক্টর, এবং এটা সংজ্ঞা হিসেবে খুব গুরুত্বপূর্ণ। এবং এটা কিন্তু ফিক্সড, তুমি চাইলেই পরিবর্তন করতে পারো না। এটাকে জে হ্যাট কোনোভাবে বলতে পারো না, এটাকে কে হ্যাট কোনোভাবে বলতে পারো না। এটা বিজ্ঞানীরা ফিক্সড করে দিয়েছে, ওইভাবে আমাদেরকে পড়া। তাহলে x অক্ষ বরাবর যে একক ভেক্টর আছে সেটা হলো y অক্ষ বরাবর j হ্যাট আর z অক্ষ বরাবর k হ্যাট, এগুলো হচ্ছে আয়ত একক ভেক্টর। এখন আমি কি করব, প্রথমে দ্বিমাত্রিক নিয়ে কাজ করব, তারপরে দেখাই দিব যে দ্বিমাত্রিকের ক্ষেত্রেও একই রকম ভাবে আসে জিনিস। এটাতে ও এক্স ওয়াই, এটা চাইলে তোমরা লিখতে পারো, এটা ডিসিপ্লিন আমার মনে নেই। প্রথমে মনে করি যে আমার একটা বিন্দু দেওয়া ছিল P, এখন আমাকে বলতে যে P বিন্দুর ভেক্টরটা নির্ণয় করো, অথবা তোমরা যদি সরল ভেক্টর যাও, সরল না অবস্থান ভেক্টর, তাহলে সেই P বিন্দুর অবস্থান ভেক্টর আমরা এখন কিভাবে নির্ণয় করতে পারি সেটা নির্ণয় করার জন্য আমরা কি করলাম, OP যোগ করলাম, তাহলে একটা সরল রেখা বা ভেক্টর পাবো। তারপরে P থেকে x অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করলাম EN। এখন ON এই অংশটা যেহেতু x অক্ষ বরাবর, এই কারণে এটাকে স্মল x দিলাম। EN এটা যেহেতু y অক্ষ বরাবর, এই কারণে এটাকে স্মল y দিলাম। আর যেহেতু O যেহেতু P এটা যেহেতু কিছুই না, মানে যেহেতু কোনো কিছু দ্বারা প্রকাশ করা যায় না, এই কারণে অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টরের সংজ্ঞা অনুযায়ী এটাকে স্মল r দ্বারা প্রকাশ করা হয়। বুঝতে পারছো? এখন
এইখানে যদি আমি ভেক্টরের যোগের ত্রিভুজ সূত্র প্রয়োগ করি তাহলে কি আসে? বুঝতে পারছো? তাহলে ব্যাপারটা খেয়াল করো, ও থেকে এন একটা ভেক্টর, এন থেকে বি আরেকটা ভেক্টর। ও থেকে এন, ও হইছে একটা ভেক্টরের স্টার্টিং পয়েন্ট, এন্ডিং পয়েন্ট, শেষ বিন্দু। আবার দ্বিতীয় ভেক্টরের স্টার্টিং পয়েন্ট, এন্ডিং পয়েন্ট বা শেষ বিন্দু। আমার সূত্রটা কি ছিল? যে প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু পর্যন্ত। তাহলে এখন আমি বলতে পারি যে OP ভেক্টর ইকুয়াল টু ON ভেক্টর প্লাস কপি ভেক্টর PN ভেক্টর। বুঝতে পারছো? বিএন হবে না এনপি হবে স্যার। হ্যাঁ, PN and PN আচ্ছা তো NP দেওয়া অসুবিধা নাই, একটা দিলেই দিছে। ঠিক আছে, এখন এটাকে তো আমি বলতে পারি কত, এটাকে এখন কিভাবে প্রকাশ করতে পারি? এটা আছে আমার কত? ও এন x অক্ষ বরাবর, তাহলে তার মান কত? স্মল x। এখন স্মল x এর জায়গায় তোমার 2 ভোল্ট যেতে পারে, 3 ভোল্ট যেতে পারে, 10 ভোল্ট আসতে পারে, হ্যাঁ? তাহলে এখানে আমি বলতে পারি কত? x। এবং ওই অক্ষ বরাবর একক ভেক্টর কত? I তাহলে X I এইটাই হলো আমার ON ভেক্টরের প্রকাশ ভঙ্গি। বুঝে গেছে? প্লাস এখন NP y এক্ষেত্রে আমার ভেক্টরের মান আছে কত? y y। আর একক ভেক্টর z এটাই হলো একক ভেক্টরের ক্ষেত্রে প্রকাশ ভঙ্গি। এখন এটাকে যদি আমি মনে করি যে a ভেক্টর দ্বারা প্রকাশ করতে চাই, মনে করো যে আমার a ভেক্টর আছে, তাহলে AX X I plus AY J এখানে তাহলে আমি লিখতে পারতাম যে rx ry। তো সাধারণত লেখে না, এই কারণে আমি আর অত গুরুত্ব দিলাম না। কিন্তু a ভেক্টরের ক্ষেত্রে ax ay, আর b ভেক্টর যদি আসে BX bx by। আর i hat j hat k hat একত্রিত Fixed। এখন যদি তোমার ত্রিমাত্রিক ক্ষেত্র আসে তাহলে X I plus Y Z K k hat, বুঝা গেছে? অনুরূপভাবে যদি a ভেক্টর আমি নিয়ে আসতে চাই, x y i plus ay বুঝা গেছে? এই বিষয়। অর্থাৎ এতক্ষণ যে আমরা দেখলাম যে শুধু ভেক্টর ভেক্টর ভেক্টর, এখন সেই ভেক্টরটাকে আমার বোধগম্যভাবে কিভাবে প্রকাশ করতে পারি, এটা দিয়ে কিন্তু তুমি অঙ্ক করতে পারবে না। কিন্তু এই যে পরে লিখলাম x i hat plus y j hat, এটা দিয়ে কিন্তু আমি এখন অঙ্ক করতে পারি। বুঝা গেছে? এটা দিয়ে কিন্তু অঙ্ক করা সম্ভব, কারণ এখানে আমার একটা মান দেওয়া আছে। এগুলি কিভাবে অঙ্ক করা যায় ভাবে ভাবে আসবে। তুমি কি বুঝতে পারতেছো? তোমার যেটা মনে হয় না যে বুঝতে পারছো। আচ্ছা বলুন। তো প্রথমে আমাকে বলছে যে p ভেক্টরের অবস্থান ভেক্টর নির্ণয় করতে অবস্থান ভেক্টরের আরেকটা নাম হলো ব্যাসার্ধ ভেক্টর। এখন এটার জন্য আমি কি করলাম? OP যোগ করলাম। তাহলে OP-টাই আবার নির্দেশ করে অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর। তারপর p থেকে x অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করলাম pn। O থেকে n পর্যন্ত অংশটাকে দিলাম স্মল x, আর p থেকে n পর্যন্ত অংশটাকে দিলাম y। এখন যদি এখানে আমি ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র প্রয়োগ করি তাহলে OB এটা হচ্ছে আমার কি লব্ধি ভেক্টর। লব্ধি ভেক্টরটা কিভাবে আসে? প্রথম ভেক্টরে আদি বিন্দু দ্বিতীয় শেষ বিন্দু। তাহলে দুইটা ভেক্টর কি আছে আমার? একটা ON ভেক্টর, একটা n ভেক্টর। এখন ON ভেক্টরটাকে কিভাবে লিখতে পারি? ON টা যে অক্ষ বরাবর আছে সেই অক্ষ বরাবর মান, যেহেতু x অক্ষ বরাবর আছে এই কারণে তার মানকে বললাম স্মল x। এটা যেহেতু y অক্ষ বরাবর আছে এই কারণে তার মানকে বললাম স্মল y। আর একক ভেক্টর x অক্ষ বরাবর ক্ষেত্রে x অক্ষ একক ভেক্টর, y অক্ষের ক্ষেত্রে y অক্ষ বরাবর একক ভেক্টর। এখন আমি যদি a ভেক্টর এইভাবে দেই তাহলে কি বলতে পারি? a সাফিক্স x a সাফিক্স y। a সাফিক্স x মানে কি? x অক্ষ বরাবর a ভেক্টরের মান। a সাফিক্স y মানে কি? y অক্ষ বরাবর a ভেক্টরের মান। বুঝতে পারছো? এই হচ্ছে, এটাও আমি ত্রিমাত্রিক ক্ষেত্রে ওইভাবে লিখতে পারি। ত্রিমাত্রিকের ব্যাখ্যাটা একটু জটিল, এই কারণে আমি অ্যাভয়েড করে গেলাম। মোটামুটি এইভাবেই আসে। বুঝা গেছে? এখন আসি, এটা তো ভেক্টর গেল। এখন যদি আমাকে মান নির্ণয় করতে বলে তাহলে আমি কিভাবে মান নির্ণয় করব?
আমরা তো সরাসরি দেখছি যে রুটওভার দিয়ে কাজ করা যায়, কিন্তু কেন রুটওভার আসে সেটা হচ্ছে কথা। আবার যদি আমি এই ত্রিভুজে আসি, পিথাগোরাসের উপপাদ্য যদি প্রয়োগ করি, OP স্কয়ার ইজ ইকুয়াল টু OA স্কয়ার প্লাস B স্কয়ার। এভাবে বলতে পারি না? তাহলে এখন কত আসলো r স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার y স্কয়ার আর মানে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। যে দ্বিমাত্রিক ক্ষেত্রে যদি থাকে তাহলে r ইকুয়াল টু রুট ওভার x স্কয়ার। এখন যদি তোমাকে এইভাবে বলে যে a ভেক্টরের মান অথবা অ্যাবসলিউট ভ্যালু অফ a ভেক্টর, তাহলে আমি কত বলতে পারি? x স্কয়ার প্লাস y স্কয়ার। বুঝা গেছে? এখন এটাই যদি তোমাকে ত্রিমাত্রিক ক্ষেত্রে দেয়, আর এই ক্ষেত্রে বলতে পারি x square x a suffix x plus a suffix y square। স্যার z এর ব্যাখ্যাটা কি আসলে? মানে এই সিস্টেমে z এর ব্যাখ্যাটা আচ্ছা, z এর ব্যাখ্যাটা হলো z টা আসলে এইভাবে থাকে, বুঝতে পারছো? এইভাবে থাকে, অর্থাৎ আমি যদি রাস্তা বিবেচনা করি তাহলে এটা হলো আমার x অক্ষ, এটা y অক্ষ, এটাকে তুমি z অক্ষ বলতে পারো, অথবা এভাবেও বলতে পারো এটা x অক্ষ, এটা y অক্ষ, অথবা এরপরে এটা z অক্ষ। যেটা আমরা দেখি বোর্ডে তো ওইভাবে আঁকানো সম্ভব না, তখন করা হয় কি নিচের দিকে টান দিয়ে নিচের দিকে টানা হয়। কিভাবে অঙ্ক করা হয় বুঝা গেছে? এখন এই পর্যন্ত মোটামুটি বুঝতে পারছো? কারো কোনো অসুবিধা আছে? এখন মনে করো যে কমন কিছু প্রবলেম আছে, দেখলে আমি মনে করি না যে আসলে সমস্যা হওয়ার কথা ছিল, কিন্তু তারপরেও তোমাদের সমস্যা হয়। যেমন মনে করো যে ভেক্টর দেওয়া নাই, বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, সেখান থেকে কিভাবে আমরা ভেক্টর নিয়ে আসতে পারি? বুঝা গেছে? সহজ জিনিস। আমার কাছে খুব খারাপ লাগে যে এই জিনিসগুলি কেন বুঝতে পারতেছি। তারপরে ভেক্টরের যোগ বিয়োগ স্যার ওই ক্ষেত্রে স্যার মাত্র দুইটা ভেক্টর আনা সম্ভব, কিন্তু z এর মান দিও না। আসবো, সবই আসবো, দেখেন। তারপরে যদি স্কেলার গুণনে ভুল করো, ভেক্টর গুণনে ভুল করো, মানে খারাপ লাগে না, যেহেতু এগুলি নতুন আসছে। কিন্তু যখন আমি দেখি যে যোগ বিয়োগে ভুল করছে, প্লাস মাইনাসের ভুল করছে, তখন আসলে খারাপ লাগে। বুঝা গেছে? ওইটা তখন খারাপ লাগে। এখন দেখি কিভাবে জিনিসগুলি আসে। এখন একটা ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করি দেখো তো। a ভেক্টর ইকুয়াল টু a সাফিক্স x i হ্যাশ, a সাফিক্স y j হ্যাশ, a সাফিক্স j a হ্যাশ, এইভাবে প্রকাশ করি না? এখন কোন বিন্দুর স্থানাঙ্ক তোমরা x y করছো না, এখন অতিরিক্ত একটা আছে কত j, ওই জিনিসটাই এখন আসবো a সাফিক্স x a সাফিক্স y a সাফিক্স j। এখন তোমাকে দিছে 2 -3 4, তাহলে তোমার ভেক্টরটা কি? 2 I have 2 I have minus 3 j have plus 4 a have। এটা একদম সাধারণ জিনিস, একটু মাথা খাটালে তুমি দেখতে পারবে। বুঝা গেছে? এটা আমার কঠিন কিছু না, কঠিন সহজ জিনিস, কিন্তু এই জিনিসগুলি ভুল করছে, যেটা আমার কাছে খারাপ লাগে। এই ছোটখাটো জিনিসগুলি পারার কথা। তাহলে এখন যদি বিন্দু দেওয়া থাকে সেখান থেকে ভেক্টর নিয়ে আসতে পারবে? এটা লেখা নয়, এটা সম্ভব নাই, এটা লেখা রাখো, তুমি তোমার মতন করে লেখা রাখো তাহলে। আচ্ছা, এখন আসি ভেক্টরের বিয়োগের ক্ষেত্রে বা যোগের ক্ষেত্রে। এটাও কিন্তু স্বাভাবিক জিনিস, আমরা যেমন হিসাব করি না 2x 3x 5x প্লাস হয় তাহলে কত 5x। আবার যদি মনে করি যে -2x তাহলে কত -x। ভেক্টরের যোগ বিয়োগটাও ঠিক একই রকম হবে। এখন মনে করো যে v একটা ভেক্টর দেওয়া আছে তোমার কাছে, 5 স্যার এটা I have a plus b। এখন যদি তোমাকে বলে যে plus a plus b নির্ণয় করতে,
তাহলে এই আই হাতের সহগগুলি যোগ করো। কত আছে? 2 আর 5 এ 7। তারপরে মাইনাস 9 ব্র্যাকেট তারপরে স্যার মাইনাস 3 স্যার যদি বলে a প্লাস b a ভেক্টর প্লাস b ভেক্টর না a প্লাস b এর মান বের করো যদি শুধু a প্লাস b থাকে তাহলে a ভেক্টরের মান নির্ণয় করবা, তারপরে b কেন স্যার আমি কি মানে a ভেক্টর প্লাস b ভেক্টর যেটা বের করছি এইখান থেকে কি স্যার a প্লাস b এর মান বের করতে পারবো না না দিয়া এটা বলি, যদি বলে যে a প্লাস b ভেক্টরের মান, তার মানে কি অ্যাবসলিউট ভ্যালু অফ a আচ্ছা a প্লাস b। আর এটার মানে কি? এটার মানে হলো a ভেক্টর বুঝা গেছে? দুইটা আলাদা জিনিস। আরেকটা জিনিস আছে, মনে করো যে এটা দেওয়া আছে আমার a ভেক্টর ইজ সমান তো এটা দেওয়া আছে b ভেক্টর is এখন তোমাকে বললো যে a b নির্ণয় করতে। দেখছো এই কয়টা? হ্যাঁ। না লিখলেও অসুবিধা নাই, পারবা। এখন যদি তোমাকে বলে a b ভেক্টর ইকুয়াল টু কত, তখন আমরা কিভাবে কাজ করতে পারি? বুঝা গেছে? তো সেটার জন্য করা হয় কি, ভেক্টর কিছু লেখা দরকার নেই, বিয়োগ দিবা। 5 মাইনাস কত? 2 মাইনাস 6 মাইনাস 3 পরে কি দিলে, তারপরে এখানে প্লাস মাইনাস 7 তারপরে প্লাস না